সমুদ্র, মন্দির, পাহাড়, অরণ্য, ভ্রমণ পিপাসু বাঙালির কাছে কোনটার আকর্ষণ যে বেশি সেই বিতর্কে না জড়িয়ে পুরীর জগন্নাথ মন্দির এবং সমুদ্র দেখেননি এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া হয়তো খুবই দুষ্কর। আজকের পর্বে আপনাদের কাছে তুলে ধরব পুরীর আশেপাশের বেশ কিছু বিশ্ববিখ্যাত জায়গা। দেখব ভুবনেশ্বরের স্বয়ম্ভূর মন্দির। এই মন্দির একমাত্র মন্দির যে মন্দিরে তুলসী এবং বেলপাতা দুটো দিয়ে একসঙ্গে মালা করে কিন্তু ভগবানের পুজো করা হয়। সাথে থাকবে কোণারকের সূর্য মন্দিরের নানান অজানা কথা। সাতটা কোণা যেন একটা উল্টো রথকে টানছে। আর এখানেই শেষ নয়, আরও অনেক কিছু থাকবে। আর আজকে আমরা ওটিডিসি পরিচালিত বাসে করে ঘুরবো। আর এটাই হচ্ছে আজকে ওটিডিসি ট্রিপে আমাদের বাস। তাহলে চলুন যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এখন ঘড়িতে 6:10। আমরা এই মুহূর্তে বেরোচ্ছি আমাদের পুরীতে আশ্রমের সামনে থেকে। আর এই মুহূর্তে আমরা যাব পান্থনিবাস পুরীতে। ওখান থেকে আজকে আমরা ওটিডিসি পরিচালিত যে সমস্ত ট্যুরগুলো আছে তার মধ্যে ভুবনেশ্বর, খণ্ডগিরি, উদয়গিরি যে ট্রিপ 1 আছে সেই ট্রিপটা করব। তো চলুন শুরু করি। আমাদের আশ্রম থেকে ওটিডিসি পান্থনিবাস পর্যন্ত দূরত্ব 2.5 কিলোমিটার। সকালে অটো ভাড়া পড়েছিল 100 টাকা। আগের দিন সকালে যখন সি বিচে গেছিলাম তখন ফেরার সময় ওটিডিসির কাউন্টার থেকে আমরা টিকিট কেটেছিলাম। ভাড়া পড়েছিল মাথাপিছু 595 টাকা। পুরী পান্থনিবাসের সামনে ওটিডিসির বাসগুলো দাঁড়িয়ে আছে, দুটো বড় বাস আর 4টে ছোট টেম্পো ট্রাভেলার। আজকে আমাদের কিন্তু ছোট গাড়ি হয়েছে। আর এটাই হচ্ছে আজকে ওটিডিসি ট্রিপে আমাদের বাস। টেম্পো ট্রাভেলারের ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট 2x2 ছিল। সিট কমফোর্টেবল হলেও পরে দেখলাম এসি কিন্তু ঠিকভাবে কাজ করছে না। ঘড়িতে এখন সকাল 6:35। পান্থনিবাস পুরী থেকে আমাদের বাস যাত্রা শুরু করলো। সকাল 6:30টার সময় ওটিডিসি পান্থনিবাস থেকে যাত্রা শুরু করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি মঙ্গলপুর বলে একটা জায়গায়। আর এখানে হচ্ছে ব্রেকফাস্টের জন্য আমাদের 15 মিনিটের হল্ট দিয়েছে। এখন ঘড়িতে সকাল 7:15। আর এখানে দোকানের অপশান খুব একটা বেশি নেই। দেখি খাওয়ার কী কী পাওয়া যায়, কারণ ওটিডিসি পান্থনিবাসের সামনে সকালে আমি যে চাটা খেয়েছি না, আমি ফ্র্যাঙ্কলি যদি সত্যি কথা বলি, আমি গত 3 দিন পুরী স্টের মধ্যে সবথেকে নিকৃষ্ট মানের চা এবং সবথেকে বেশি দাম দিয়ে এই চাটা খেয়েছি। তো আশা করি এখানে খাবারের কোয়ালিটি ভালো হবে। দেখি কীরকম কী খাওয়া দাওয়ার পাওয়া যায়। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সমস্ত রকম অপশানসই আছে। কি খাবো সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে খাওয়ার পর। কি এটা? ইডলিগুলো কিন্তু বেশ নরম নরম, মানে ঠিক যেরকম আইডিয়ালি হওয়া উচিত ঠিক সেরকম। আর অর্পিতা যে আইটেমটা নিয়েছে এটা অ্যাকচুয়ালি কী আইটেম সেটার নাম বলতে পারবো না। তার কারণ হচ্ছে এতে সুজিও আছে, সিমুইও আছে, দুটোর মিক্স আপ দিয়ে নোনতা করে বানানো। আমরা প্রথমে ভেবেছিলাম উপমা, বাট এটা কিন্তু উপমা নয়। নাম বলতে পারবো না, বাট এটাও কিন্তু খেতে সত্যিই ডেফিনেটলি ভালো হয়েছে। এখন অবধি যতটুকু খেলাম সাম্বারে নুন কম বাদ দিয়ে বাকি সমস্ত কিছু ঠিকঠাক। ব্রেকফাস্ট করার আধ ঘন্টার মধ্যে ওটিডিসি টেম্পো ট্রাভেলার আমাদের পৌঁছে দিল লিঙ্গরাজ মন্দিরের সামনে। পৌঁছে গেছি লিঙ্গরাজ মন্দিরের সামনে। আর এটাই হচ্ছে আজকে আমাদের প্রথম স্পট। যেহেতু ভুবনেশ্বরের বা উড়িষ্যায় প্রচণ্ড গরম পড়ছে, সেহেতু বললো এটা দিয়ে আজকে আমরা শুরু করব। যাই হোক, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স গেট। এখান থেকে ভেতরে ঢুকতে হবে। আর আশেপাশে এখানে সমস্ত জায়গায় কিন্তু পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে সামগ্রী নিয়ে ভেতরে পুজো দিতে পারেন। আর এই ওটিডিসির প্যাকেজ ট্যুরে এই জায়গার জন্য মোট সময় দেওয়া হয়েছে কিন্তু আমাদের আধ ঘন্টা। যেহেতু উড়িষ্যায় আজকে এখন থেকেই প্রচণ্ড গরম পড়ে গেছে, সেই জন্য আমাদের প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়েছে। যে কারণে আজকে আমরা প্রোগ্রামটা শুরু করেছি কিন্তু লিঙ্গরাজ মন্দিরের সামনে দিয়ে। প্রথম স্পট এটা আপনাদেরকে আমি এন্ট্রান্স গেটের সামনেই বলেছি। যাই হোক, এই জায়গাটায় এসছি যেহেতু মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, সেহেতু যাতে আপনাদেরকে মন্দিরটা দেখাতে পারি সেই জন্য এখানে বাইরে একটা স্ট্যান্ড আছে, মানে উঁচু স্ট্যান্ড আছে, তার উপর থেকে পুরো মন্দিরের ভিউটা দেখতে পাওয়া যায়।
তো এইটা এমন একটা মন্দির যে মন্দিরটা হচ্ছে স্বয়ম্ভূর মন্দির, মানে না মহাদেবের মন্দির না ভগবান বিষ্ণুর মন্দির, দুজনেরই সম্মিলিত রূপের মন্দির হচ্ছে এই মন্দির। এই মন্দির একমাত্র মন্দির যে মন্দিরে তুলসী এবং বেলপাতা দুটো দিয়ে একসঙ্গে মালা করে কিন্তু ভগবানের পুজো করা হয়। আচ্ছা, যদি এই মন্দিরের ইতিহাসের কথায় আসি, রাজা যযাতি কেশরী এই মন্দিরের পরিকল্পনা করেছিলেন, গঙ্গা বংশের রাজা। পরবর্তীকালে ওনার মৃত্যুর পর তার পরিকল্পিত মন্দির সম্পন্ন করেন হচ্ছেন রাজা ললাট কেশরী। খ্রিস্টপূর্ব হাজারে এই মন্দির তৈরি হয়েছিল এবং উড়িষ্যার অন্যান্য মন্দিরের আঙ্গিকে এই মন্দিরে কিন্তু 4টে অংশ আছে। এইটা হচ্ছে গর্ভ মন্দির। একদম প্রথমে এই যে আমার আঙুলের সামনে এই পোর্শনটা হচ্ছে জগনমোহন বা গাড়ি বারান্দা। এই পোর্শনটাই গাছের সামনে দিয়ে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে দেবদাসীদের নৃত্য করার জন্য নাট মন্দির। এই যে মাঝের এই পোর্শনটা হচ্ছে ভোগমণ্ডপ। যেহেতু সময় খুব কম, তাই আমি তাড়াতাড়ি করে ঢুকলাম স্বয়ম্ভূর দর্শন করতে। তবে কিছু জিনিস যেমন ইলেকট্রনিক গ্যাজেট, চামড়ার জিনিস, ছাতা, খাওয়ার কোনো জিনিস, প্লাস্টিক এবং কোনো রকমের অস্ত্র কিন্তু এই মন্দিরে একদম নিষিদ্ধ। মন্দির একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করেছি। যেহেতু সকালবেলায় এসেছি সেহেতুই হয়তো সেই জন্য ভগবানের ইচ্ছা ছিল আমাদের ভালো করে দর্শন দেওয়ার, ওই জন্যই সকালবেলা ডেকে নিয়েছিল। যাই হোক, এগোই এবার পরবর্তী স্পটের দিকে। বিষ্ণুপুরের মন্দিরের মতো এই মন্দিরও ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। লিঙ্গরাজ মন্দির ছাড়াও ভুবনেশ্বর শহরে আরও বহু দর্শনীয় মন্দির আছে, কিন্তু ওটিডিসি পরিচালিত প্যাকেজে শুধুমাত্র লিঙ্গরাজ মন্দিরই দেখানো হয়। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য উদয়গিরি এবং খণ্ডগিরি। এখানে প্রবেশের জন্য মাথাপিছু 25 টাকা করে প্রবেশ মূল্য লাগে, তবে অনলাইন পেমেন্ট করলে কিন্তু 5 টাকা করে মাথাপিছু ছাড় পাওয়া যায়। আমি এই মুহূর্তে আছি উদয়গিরি পাহাড়ের সামনে। জৈন সম্রাট খারবেলার আমলে কোনো কোনো মতান্তরে প্রথম শতাব্দীতে, কোনো কোনো মতান্তরে দ্বিতীয় শতাব্দীতে এইগুলো কিন্তু তৈরি হয়েছিল। উদয় শব্দের অর্থ হচ্ছে সূর্য আর গিরি শব্দের অর্থ হচ্ছে পাহাড়, তাহলে সূর্যোদয়ের পর্বত বা সূর্যোদয়ের পাহাড়কেই উদয়গিরি আরেকভাবে বলা যেতে পারে। উদয়গিরি পাহাড়ে এই গরমে উঠতে একটু কষ্ট হলেও ওঠার পরে আপনি যেটা দেখবেন তা কিন্তু অতুলনীয়। ফাটাফাটি একটু উঠতে হয়তো আপনার কষ্ট হবে, বাট ওঠার পর কিন্তু পারিশ্রমিকটা আপনি আরামসে পেয়ে যাবেন। জাস্ট প্রথম বা দ্বিতীয় শতাব্দীর আর্কিটেক্টদের কথা চিন্তা করে দেখুন কীরকমভাবে পাথরের মাঝখান থেকে ডবল স্টোরেড বিল্ডিং বার করেছে। এটা কিন্তু সত্যি মানে স্যালুট করার মতো। এবারে আমরা যাব উদয়গিরি পাহাড়ের ঠিক সামনে অবস্থিত খণ্ডগিরি পাহাড়ে। উদয়গিরি পাহাড়ের মতো এখানেও কিন্তু আপনাকে পাহাড়ের উপর বেশ খানিকটা উঠতে হবে। উঠতে উঠতে সত্যি হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, তবে হাঁপানোর থেকেও ঘামের জন্য কষ্ট বেশি হচ্ছে। যাই হোক, ফেলা তো কোনো কিছুই যায় না, নেক্সট ট্রিপে কিন্তু এটা সত্যিই কাজে লাগবে। যারা বুঝতে পেরেছেন তারা জানাবেন তো নেক্সট আমরা কোথায় যাচ্ছি। খণ্ডগিরি পাহাড়ে মোট 19টি গুফা আছে। এর মধ্যে 1 এবং 2 নম্বর গুফা আর 5 নম্বর গুফার ফাটল খণ্ড করেছে গিরি, তাই এর নাম কিন্তু খণ্ডগিরি। খণ্ডগিরি পাহাড়ে ওপরে উঠলে আপনি কিন্তু একটি জৈন মন্দির পাবেন। নন্দনকাননে ঢোকার টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের ওটিসি বাসে ঘোরার এটা একটা বেনিফিট,
আপনাকে টিকিটের জন্য নিজেকে গিয়ে কোনো লাইন দিতে হবে না। যে কটা টিকিট আছে সব কটা স্পট মিলিয়ে আপনি 135 টাকা যিনি আপনার গাড়ির চালক আছেন বা গাইড কাম চালক আছেন ওনার হাতে ধরিয়ে দেবেন। ধরিয়ে দিলে উনি কিন্তু পরপর টিকিটগুলো কেটে কেটে আপনার ওই জায়গার সময়টা কিন্তু বেঁচে যাবে। তো চলুন এগিয়ে পার্কের ভিতর ঢুকোট। এখানে ঘোরার জন্য কিন্তু 2 ঘন্টা সময় আছে, সময় নষ্ট করা কিছু যাবে না। অ্যাট দ্য আর্লিয়েস্ট সব কাজ করতে হবে। নন্দনকাননে ঢুকতে গেলে আপনার 50 টাকা করে এন্ট্রি ফিজ লাগবে। নন্দনকানন পার্কের ভিতর এইটা হচ্ছে কোন দিকে কি প্রাণী আছে সেটার গাইড ম্যাপ, আর আগে একটা ম্যাপ আঁকা আছে। এই দুটো ম্যাপ ফলো করেই কিন্তু আমরা এবার ঘুরবো। আমরা এই মুহূর্তে এসেছিলাম হিমালয়ান ব্ল্যাক বিয়ারের, যেখানে যে এরিয়াতে হিমালয়ান ব্ল্যাক বিয়ার থাকে তার সামনে। তো যেটা দেখে খুব খারাপ লাগলো, হিমালয়ান ব্ল্যাক বিয়ার মানেই হচ্ছে ঠান্ডা এলাকার জীব। তো তারা কিন্তু হাঁপাচ্ছে রীতিমতো, জল দিচ্ছে ঠিকই, কিন্তু এই গরম পড়ে তাতে এদের তো খুব একটা কিছু লাভ হয় বলে মনে হয় না। ফাইনালি খুঁজে পেলাম আমাদের পশ্চিমবাংলার নয় বাংলার গর্ব, রয়্যাল বেঙ্গল টাইগারকে। নন্দনকানন জুলজিক্যাল পার্কে একটা সমস্যা হচ্ছে, আপনি কন্টিনিউয়াস কোথাও কোনো প্রাণী পাবেন না। দুটো খাঁচার প্রাণী, তারপর আবার 4-5টা খাঁচার প্রাণী নেই, তারপরে আবার প্রাণী, এইরকম একটা মানে ডিসকন্টিনিউয়েটেড। তার জন্য হাঁটাটা অনেকটাই বেশি হবে, সেই তুলনায় দেখা কিন্তু অনেকটাই কম হবে। ওটিডিসি থেকে যে কন্ডাক্টর ট্যুর পরিচালনা করা হয় পুরী থেকে, সেখানে নন্দনকানন ঘোরার জন্য কিন্তু 2 ঘন্টা সময় দেওয়া হয়। বাট আমার এখনও অবধি 1.5 ঘন্টা মতো সময় কেটে গেছে। আমার এইটুকু এক্সপিরিয়েন্স বলছি যে 2 ঘন্টা কিন্তু সাফিসিয়েন্ট সময় নয় নন্দনকানন ঘোরার জন্য। আমরা প্রথমত এখানে ম্যামলস দেখবো, এটাই টার্গেট করে এসেছিলাম। তার কারণ হচ্ছে যে অ্যাকোয়াটিক অ্যানিম্যালস যেগুলো বা অ্যাকোয়ারিয়াম সেগুলোকে কিন্তু আমরা গুজরাটে খুব ভালো দেখেছি। মানে গুজরাটে অসম্ভব ভালো অ্যাকোয়াটিক পার্কে আপনি দেখতে পাবেন। আর আন্দামানে আমি কি দেখেছি সেটা নিয়ে নতুন করে আমি কিছু বলছি না। আর যদি আপনাদের মনে হয় আপনারা সিলেক্টিভলি কোনো একটা সেকশন সিলেক্ট করে নিয়ে সেটাকে ভালো করে দেখে নিতে পারেন। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ পার্কের ভিতরে অনেক জায়গাতে কিন্তু বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থা, ওয়াশরুম সমস্ত কিছুর ব্যবস্থা আছে। এছাড়া এখানে যা দেখে ভালো লাগলো সেটা অবশ্যই জু ভেটেরিনারি হসপিটাল, নার্সারির ব্যবস্থা এবং ফার্স্ট এডের এখানে ব্যবস্থা আছে। এখানে রিসাইকেলেবল প্লাস্টিকের বোতল নিয়ে যাওয়া বারণ। আর যদি তাও আপনারা নিয়ে যেতে চান তাহলে 50 টাকা জমা দিয়ে স্টিকার লাগিয়ে তবেই নিতে পারবেন, যদিও পরে টাকা ফেরতযোগ্য। দেখতে দেখতে 2 ঘন্টা 20 মিনিট প্রায় অতিক্রান্ত। নন্দনকানন জুলজিক্যাল পার্ক থেকে বেরোবার সময় হয়ে গেছে। একটা জিনিস বুঝলাম, যদি আপনারা ব্যাটারি চালিত গাড়িতে করে ঘোরেন, যদি সংখ্যায় বেশি হন একসঙ্গে আসেন, তাহলে হয়তো পুরো পার্কটা আপনি ঘুরে দেখতে পারেন। সাফারির ওখানে গেছিলাম, সাফারিতে সময় লাগে 40 মিনিট মতো, কিন্তু ওখানে যা লাইন আছে ওই লাইনেই দাঁড়িয়ে আমার অন্তত 1.5-2 ঘন্টা সময় চলে যাবে। ফলে সাফারি এই যাত্রায় হলো না। টিডিসির যিনি গাইড ছিলেন উনি আমাদেরকে এটাই বলেছিলেন, যদি আপনারা সাফারি করতে চান তাহলে কিন্তু জু আর দেখতে পারবেন না। তো যাই হোক, জু দেখবো এটাই সিলেকশন করেছিলাম, যে কারণে সাফারিটা করা হলো না। নন্দনকাননের বাইরে আপনি অনেক রকম খাবারের দোকান পাবেন, তবে দাম বেশ অনেকটাই বেশি। যেমন একটা ছোট শশা আমরা খেয়েছিলাম, তার দাম পড়েছিল 25 টাকা। ওটিডিসি আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ করার জন্য নিয়ে এসছে হচ্ছে হোটেল খুশিতে, এবং এইটা এমন একটা জায়গায় অবস্থিত যে আশপাশে আর কিন্তু কোনো হোটেল নেই, পার্টিকুলার এই হোটেলেই আপনাকে খেতে হবে। তো খাওয়ার কীরকম হবে সেটা কিন্তু খেয়েই আপনাদেরকে বলবো।
আমাদের নিজস্ব কোনো চয়েস নেই যে অন্য কোনো জায়গায় গিয়ে আমরা খাবো। তবে একটা ব্যাপার যে কালকে যেখানে দুপুরে লাঞ্চ করেছিলাম সেখানে এক্সট্রা ভাত, এক্সট্রা ডাল, এক্সট্রা তরকারি একবার নিলে সেটা ফ্রি ছিল, তারপর থেকে নিলে চার্জেবল। বাট এখানে কিন্তু আপনি যে কবারই নিন না কেন সেটা পুরোটাই ফ্রি, মানে আপনি সবই পাবেন। ভেজ থালির দাম পড়েছিল 160 টাকা করে, এক প্লেট চিকেন 190 টাকা, এর উপরে আবার 5% জিএসটি। চিকেনের স্বাদ নিঃসন্দেহে ভালো হলেও বাকি রান্না সাধারণ মানের ছিল। লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার আগের দিকে এগোলাম। বাঙালির পেটে ভাত পড়লেই চোখে ঘুম চলে আসে, আর এই সময় আমাদের টেম্পো ট্রাভেলারের সহযাত্রীরা ম্যাক্সিমামে ঘুমের দেশে চলে গেছিল। এরপরেই আমরা পৌঁছে গেছিলাম ধৌলিগিরিতে। 1970 সালে এখানে শান্তি স্তূপ হয়েছে, যার আরেক নাম হচ্ছে পিস প্যাগোডা। আর এখানেই খোদিত আছে সম্রাট অশোকের 5x3 মিটারের শিলালিপি ব্রাহ্মী ভাষায়। এই সেই জায়গা যেখানে, এই পিছন দিকে সেই জায়গাটা যেখানে হচ্ছে সেই বিখ্যাত কলিঙ্গের যুদ্ধ হয়েছিল। কত সালে হয়েছিল? খ্রিস্টপূর্ব 261-তে। এবং এই যুদ্ধে প্রায় 1.5 লক্ষ, কোনো কোনো জায়গায় বলা হয় মতান্তরে প্রায় 2 লক্ষ সৈন্যের মৃত্যু হয়। এবং সেটা দেখেই কিন্তু রাজা অশোক থেকে উনি চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন এই যুদ্ধে এত মানুষের মৃত্যু দেখে। এবং তখন বুদ্ধ ধর্মাবলম্বী একজন সন্ন্যাসীর কাছে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন, এবং তারপরেই কিন্তু তিনি বিশ্বের বিভিন্ন জায়গায় শান্তির বাণী প্রসারে রত হন। এই হচ্ছে সেই জায়গা। এটা 1970 সালে তৈরি হয়েছে। সামনে এই যে প্যাগোডাটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই প্যাগোডাটা জাপান এবং কলিঙ্গের বুদ্ধিস্ট সংস্থা মিলে এই প্যাগোডাটা তৈরি করেছে। ধৌলিগিরির পিস প্যাগোডার পেছনেই আছে ধবলেশ্বর শিব মন্দির। আপনারা যখন ধৌলিতে আসবেন তখন কিন্তু এই মন্দিরটি অবশ্যই দেখবেন। অনেকেই কিন্তু এই জায়গাটা মিস করে যান। এখন আমরা ঢুকতে চলেছি কোণারকে, আর দেখব এখানকার বিশ্ববন্দিত সূর্য মন্দির। ঘড়িতে বিকেল 4টে। আমরা এই মুহূর্তে পৌঁছেছি কোণারকের সূর্য মন্দিরের সামনে। এন্ট্রান্স গেট থেকে ঢুকতে গেলে এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে টিকিট পড়বে 40 টাকা করে মাথা পিছু। সেকালে উদিত সূর্যের প্রথম কিরণ পড়ত মন্দিরে সূর্যদেবের মুখে কোনাকুনি হয়ে, তাই কোণ যুক্ত অর্ক মানে সূর্য, এই দুয়ের সংমিশ্রণেই কোণার্ক শব্দের উৎপত্তি। আর এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই হাতি আর তার উপর হচ্ছে সিংহ। হাতি হচ্ছে ধন সম্পত্তির ইন্ডিকেশন, আর সিংহ হচ্ছে অহংকার বা গর্বের ইন্ডিকেশন। তো এই দুয়ের চাপে পড়ে মানুষের বিবেক এবং মনুষ্যত্ব এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এটাই কিন্তু এখানে এটা বোঝাতে চেয়েছে। মন্দিরের দেওয়ালের কারুকার্যময় অনেক মূর্তি আছে। পুরো মন্দিরটাই ঘোড়ায় টানা রথের আকারে তৈরি। ঘোড়ার সংখ্যা 7, মানে সপ্তাহের 7 দিন। দুপাশে 12-12-24টা চাকা, অর্থাৎ 12 মাসে 24টি পক্ষ। প্রতিটা চাকায় 8টি করে স্পোক, অর্থাৎ দিনের অষ্টপ্রহর। যেমন অনবদ্য এই কারুকার্য, তেমনই বলিষ্ঠ চিন্তাভাবনার সাক্ষ্য এই মন্দির। মন্দিরটা যখন তৈরি হয়েছিল তখন দেখে মনে হতো যেন 7টা ঘোড়া যেন একটা উল্টো রথকে টানছে। কোণারকের মন্দিরের ওপরে কুম্ভ পাথর নামে একটি বিরাট চুম্বক ছিল, যার ব্যাপক আকর্ষণী শক্তি ছিল। সমুদ্রপথে অনেক জলযান
এর টানে দিক ভুল করে ফেলত। এমনই এক বিপদগ্রস্ত জাহাজের নাবিকরা অতিষ্ঠ হয়ে এই চুম্বকটি ভেঙে দিয়ে যায়। সূর্যদেবের কথা বললে সূর্যদেবের স্ত্রী ছায়াদেবীর কথাও কিন্তু আপনাকে বলতে হবে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু সূর্যদেবের স্ত্রী ছায়াদেবীর মন্দিরের সামনে। উড়িষ্যার অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরও একই আঙ্গিকে বিমান, জগন্মোহন, নাট মন্দির এবং ভোগমণ্ডপ এই আকারে তৈরি। শিবাই সাঁতরার নেতৃত্বে দীর্ঘ 12 বছর ধরে 12,000 শ্রমিকের শ্রমে এবং 1200 স্থপতির নিখুঁত স্থাপত্যে এই মন্দির কিন্তু আজও অমর হয়ে আছে। এই মন্দিরের ঠিক পাশেই অবস্থিত নবগ্রহ মন্দির, যেখানে সূর্য, চন্দ্র, শনি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং রাহু ও কেতুর মূর্তি আছে। একদম পড়ন্ত বিকেলবেলায় সূর্যাস্তের ঠিক খানিকক্ষণ আগের মুহূর্তে আমরা এসে পৌঁছেছি চন্দ্রভাগা সি বিচে। জায়গাটা একদম ফাঁকা, একদম ভার্জিন, হাতে গোনা কয়েকটা লোক ছাড়া কিন্তু বিচে সেরকম কেউ নেই। আর এখানে হচ্ছে কিছু কোনোরক রিট্রিট বলে একটা রিসর্ট আছে, সেখানে কিছু টেন্টে থাকার অপশান আছে। মানে যদি একদম কাছের মানুষের সঙ্গে নিভৃতে সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের আওয়াজ শুনতে শুনতে সময় কাটাতে হয়, তাহলে কিন্তু এই জায়গাটা একটা আদর্শ জায়গা হতে পারে। ভালো কেটেছে, খুব ঘুরেছি, খুব ভালো ভালো লেগেছে। তবে আমি বলি কাকিমাদেরকে, হ্যাঁ, খণ্ডগিরিতে আমি মানে ভাবতে পারিনি এত খণ্ডগিরিতে খণ্ডগিরিতে উঠতে যাবে। খুব স্ট্যামিনা আছে এদের। 4 জন, না 2 জন উঠেছে, 2 জন ওঠেনি। আমি আর এই মাসি উঠেছি দুজনে। দুজন উঠেছে। আমি বলি আমি উঠবো, এসছি যখন এর পরে হয়তো আর পারবো না। চন্দ্রভাগা সি বিচে আমরা নিজেদের মতো করে এনজয় করছিলাম। আর অপেক্ষায় ছিলাম সূর্যাস্ত দেখার। কিন্তু আমাদের গাড়ির চালক আবার আমাদের ডাকলেন পরবর্তী গন্তব্যের দিকে এগোনোর জন্য। রামচণ্ডী মন্দির একটি পবিত্র হিন্দু মন্দির, ওড়িশার শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম। হিন্দু ব্রাহ্মণ কালাপাত্থা, যিনি পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করে বহু হিন্দু মন্দির ধ্বংস করেন, তিনি কোণারকের সূর্য মন্দির ধ্বংস করে এই মন্দির নষ্ট করতে আসেন। এরপর দেবী রামচণ্ডী মালুনির, মানে যিনি দেবীর দাসী ছিলেন, তার সাজে কালাপাত্থারকে দরজায় অপেক্ষা করতে বলেন, যতক্ষণ না তিনি নদী থেকে দেবীর জন্য জল নিয়ে আসেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পর কালাপাত্থার ক্লান্ত হয়ে মন্দিরে প্রবেশ করে দেবীর স্থান শূন্য দেখেন। রাগে কালাপাত্থার উত্তাল কুশভদ্রা নদীতে পৌঁছালে নদীর মাঝখানে দেবীকে ভাসতে দেখেন। অনেক চেষ্টা করেও কালাপাত্থার ওখানে পৌঁছাতে পারেন না। পরে দেবী রামচণ্ডী একজন পুরোহিতকে স্বপ্নাদেশ দিয়ে এই স্থানে একটি মন্দির নির্মাণ করতে বলেন, যেটি এখনকার রামচণ্ডী মন্দির। সারা বছরই এখানে পর্যটক এসে থাকেন দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য। ওটিডিসি পরিচালিত কন্ডাক্টেড ট্যুর রামচন্দ্রী মন্দিরেই আমরা শেষ করছি। এবারে ফিরবো পুরীর পথে, আর তারপরে বাড়ির রাস্তা ধরবো। মাঝে অবশ্যই রাতের খাবার থাকবে। সারাদিন ঘোরাঘুরি করার পর এই মুহূর্তে প্রচণ্ড টায়ার্ড। আর কাল রাতে আমরা যেখানে খেতে এসেছিলাম সেও কিন্তু আমরা খেতে এসেছি, একই আইটেম অর্ডার করছি। কেন কি কালকের খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল, যে রুটি, মিক্সড ভেজ আর ডিম ভাজা, আজকেও সেম আইটেম। খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে দেখা করছি একেবারে পুরী স্টেশনে পৌঁছে। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।